বিরতির পর ফিরে এলাম করোনার আবহে বাংলায় ছাই চাপা আগুনের এই বিশেষ পর্বে। সত্যি ছাই চাপা আগুনের মতন ধিকি ধিকি করে কিন্তু আশঙ্কা আগুন জ্বলছে কৃষকের প্রাণে। আর সেটা যে জ্বলছে তার জলজান্ত প্রমাণ আর+ নিউজের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। তিনি গ্রাউন্ড জিরোতে একেবারে কৃষকের অন্তরের কথা যখন তুলে আনলেন, তখন আমরা দেখলাম যে কৃষক এবং এই কৃষিজাত পণ্য নিয়ে যারা ব্যবসা করেন, ছোট ছোট ব্যবসায়ী যারা 100 বছরেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় আমাদের এই বাংলার বুকে এই কৃষিজাত পণ্যকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য ব্যবসা করছেন, তারাও কিন্তু আজ আশঙ্কিত। কি বলছেন তারা, চলুন প্রথমে একটু চোখ রাখি। আমি ব্যবসার সাথে জড়িত আছি 48 বছর একটানা। আমার বাবা ছিল, মানে আমাদের ব্যবসা প্রায় 100 বছরের। আমার বাবা ব্যবসা করে গেছেন, তারপর আমি করছি 48 বছর রতনপুর মোড়ে। আমি এখানকার মানে একদম প্রথম থেকে আছি, যা আমার থেকে সিনিয়র এখানে কেউ নেই। তবে আলু এইভাবে হয়ে গেলে আলু চাষ, তাহলে কিন্তু ব্যবসাদারদের বিরাট ক্ষতি হবে। এটাই আমার মনে হচ্ছে যে আমরা ব্যবসায়ীরা তাহলে কী করব। আমরা তো চাষিদের সঙ্গে থাকি, আমরা একে অপরের পরিপূরক একদম। চাষি যে তার প্রোডাকশান করছে সেটা নিয়েই কিন্তু আমাদের ব্যবসা। আমরা তো সব কৃষিজাত পণ্যের ব্যবসা করি। অতএব চাষির আলু যদি, চাষির যে কোনো ফসল যদি বড় বড় কোম্পানিতে চলে যায়, তাহলে আমরা তো বেকার হয়ে যাব। আমাদের কেন্দ্রীয় সরকার যেটা করছেন, এটা আমাদের এই বিশেষ করে কৃষি পণ্য, আলু, ধান, এগুলোতে আমাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। কৃষক এবং কৃষিজাত পণ্য নিয়ে যারা ছোট ছোট ব্যবসা করছেন তাদের অন্তরের কথা আমরা শুনলাম। একটু মানবেন্দ্রবাবুর কাছে যাব। মানবেন্দ্রবাবু, কৃষক সমাজ এবং এই যে ক্ষুদ্র ব্যবসায়ী, এরা কিন্তু আশঙ্কা অনুভব করছেন। কি বলবেন এই বিল নিয়ে? তাদের মধ্যে কিন্তু আশঙ্কা রয়েছে। দেখুন, কৃষক এই বিলগুলোর দুটো অ্যাঙ্গেল আছে। একটা হলো কৃষক, আর একটা হলো কৃষি নিয়ে যারা ফোড়ে দালাল। এই বিলে অবশ্যই সরাসরি কৃষকরা বেনিফিটেড হবে। কৃষি নিয়ে যারা ফোড়ে আছে, যারা মধ্যস্বত্বভোগী, তাদের ক্ষতি হবে। এ নিয়ে কোনো দ্বিমত নেই। এবার বিষয় হলো যে প্রসঙ্গগুলো আমরা এতক্ষণ ধরে দেখছিলাম, যে কৃষকদের সঙ্গে চুক্তি করবে, মাল্টি ন্যাশনাল কোম্পানি আসবে, তাদেরকে ঠকিয়ে যাবে। আমরা একদিকে বলছি যে কৃষকরা আন্দোলনমুখী, কৃষকরা তাদের ন্যায্য দাবি পেয়ে যেতে পারে, অথচ আমরা একদল আবার মানুষ বলছি যে কৃষকরা হারিয়ে যাবে। দুটো খুব কন্ট্রাডিক্টরি কথা, কিন্তু এখান থেকে যারা বিরোধিতার জায়গা আছে তারা নিজেদের মধ্যে কন্ট্রাডিক্টরি বিষয়গুলোকে তুলে ধরে। কিন্তু মানবেন্দ্রবাবু, একটা প্রসঙ্গ এখানে থেকেই যায়, মানবেন্দ্রবাবু। 1955 সালে যে আইন প্রণয়ন হয়েছিল, সেই আইন কেন প্রণয়ন হয়েছিল? সেই আইন হঠাৎ করে কেন তুলে নেওয়ার দরকার পড়লো? হ্যাঁ, 1950 সালের প্রসঙ্গ এবং আজকের 50 সালের প্রসঙ্গ, আমরা কি 1950 সালে দাঁড়িয়ে থাকতে চাই? 1950 সালে কি আজকের যে প্রোডাকশন হয় সেই প্রোডাকশন ছিল? 1950 সালে কি আপনি দেখেছেন, বা আপনার মানে যারা পূর্বজন যারা ছিল তারা কি দেখেছে যে পশ্চিমবঙ্গে এত আলু উৎপাদন হচ্ছে না, হিমঘর পাওয়া যাচ্ছে না? সেই অবস্থা কি 1950 সালে ছিল? 1950 সালে কি আজকের যে ধানের প্রোডাকশন, সেই প্রোডাকশন কি ছিল? 1950 সালে কি আজকের যে তেলের প্রোডাকশন, মানে সর্ষের প্রোডাকশন বা সূর্যমুখীর প্রোডাকশন বা গ্রাউন্ডনাটের প্রোডাকশন, সেই প্রোডাকশন কি সেই অবস্থায় ছিল? সুতরাং সময় বদলেছে, মানসিকতা বদলাতে হবে, আইন বদলাবে, এবং সেই আইনটা কৃষকদের ফেভারে বদলেছে। সুতরাং আপনি যদি 1950 সালে পড়ে থাকতে চান, পড়ে থাকুন, আপনার জন্য দেশ থেমে থাকবে না। আপনি কি তাহলে এটা বিশ্বাস করছেন যে গ্রামের চাষি তারা কর্পোরেট সংস্থার সঙ্গে বার্গেনিং করে তার ন্যায্য মূল্য সে আদায় করে নেবে, এই বাস্তব জায়গাটা কি আপনি বলছেন? হ্যাঁ, বার্গেনিং করে এখনই বলছেন কৃষকরা বিল নিয়ে আপনার রাস্তায় নেমে গেছে, কৃষকরা বিল নিয়ে দিল্লি হরিয়ানাতে রাস্তায় নেমে গেছে। আরেকবার বলছেন যে ওনারা রাস্তায় না, ওনারা বার্গেনিং করতে পারছে না। আপনার কথাটা একটু সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা। আপনারা জানেন না হয়তো, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন আসছে, এবং আজকের কৃষকরা মান্ডিতে গিয়ে যে শোষণের সম্মুখীন হচ্ছে, সেই মান্ডির কিন্তু কোথাও বলা নেই কৃষক মান্ডিতে থাকবে না। সেই মান্ডি অবশ্যই থাকছে, যেরকম অ্যাক্টিভিটিস থাকবে, এবং কৃষকরা দ্বিতীয় আরেকটা অ্যাভিনিউ পেয়ে যাচ্ছে, যে মাল্টি যে কি বলবো, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে
আরেকটা এক্সট্রা অ্যাভিনিউ পাচ্ছে। আপনাদের এক্সট্রা অ্যাভিনিউ পাওয়াতে অন্যদের যে কি অসুবিধা আমার তো মাথায় ঢুকছে। বেশ বেশ, অর্থনীতিবিদ রয়েছেন আমাদের সঙ্গে, একটু অর্থনীতির নিরিখে আমরা এই বাস্তব চিত্রটা যদি দেখতে চাই। আমি একটুখানি বলি না, একটা আমি জিনিস। আরেকটা কথা বলে রাখি, আমি যখন আমি আমি এক মিনিট আমি আমি 1 মিনিট বলে নিচ্ছি, এর আগেই একজন বক্তা বলছিলেন যে আমি কৃষিবিদ হিসেবে বিজেপির নেতা, সেজন্য আমি বোধহয় আমার মতামতটাকে পাল্টে ফেলতে পারি। আমি জানি না যারা অর্থনীতিবিদ হিসেবে এখানে এসেছেন তারা কি ধরনের মতাদর্শে দর্শিত, তাদের অ্যানালিসিসটা যে এক কৃষি অর্থনীতিবিদ মানেই সে এখানে নিরপেক্ষ একটা দৃষ্টান্ত দেবে, এটা মনে হয় ভাবা যায় না। বেশ, আমি একটু বলছি যে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে নিরাপত্তা, যেটা উনি বললেন যে 1950-এর দশকের সময়ের সঙ্গে আজকের সময়ের যে সময়ের পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু ভারতবর্ষের যে দারিদ্র, বেকারত্ব, সেই সমস্যা, এবং বিশেষ করে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে সারা পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষ বিশেষভাবে একেবারে নিম্ন মধ্যবিত্ত, একেবারে স্বল্প আয় শ্রেণীভুক্ত মানুষ যেখানে চরম সংকটের সম্মুখীন, তাদের খাদ্য নিরাপত্তা যেখানে বিঘ্নিত হচ্ছে, সেইখানে এই অত্যাবশ্যকীয় পণ্য আইন, যেটা ঠিক 50-এর দশকে সেই খাদ্য নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য করা হয়েছিল, আমার মনে হয় আজকেও যখন এই অবস্থা চলছে, এই আগামী 2 বছর বা 3 বছর ধরে এটা চলবে, এবং সারা পৃথিবী জুড়ে আপনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি, যেটা IMF থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠান এই আগাম যে শঙ্কা তারা পোষণ করছেন যে বিশেষ করে এই উন্নয়নশীল ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশগুলিতে সাধারণ মানুষ তারা খাদ্য নিরাপত্তা এবং জীবিকার নিরাপত্তাহীনতায় ভুগবে। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা কিন্তু ওই যে আপনি বললেন না যে অনেক পাল্টে গেছে, আসলে কিছুই তেমন কিছু পাল্টায়নি। আমাদের বিগত এই 60 বছরে আমাদের মধ্যে যে বিভাজন, অর্থাৎ এই দরিদ্র শ্রেণীর মধ্যে মানে আয় বন্টনে যে বিভাজন, সেই বিভাজন তেমন কমেনি। আপনি যদি বিভিন্ন রিপোর্ট পড়েন তাতে দেখবেন যে এই উন্নয়নশীল দেশগুলোতে সাবসাহারান আফ্রিকা, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে ভারতবর্ষ এবং এই এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন যে আমাদের যে জায়গা, সেখানে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এখনো বহু মানুষ তাদের তারা দারিদ্র থেকে মুক্ত হতে পারেনি। কাজে আমার মনে হয় এই অত্যাবশ্যকীয় পণ্য আইন যেটা যার যে সংশোধন আনা হচ্ছে, তাতে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, এবং আজকের জন্যও এটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে অর্থনৈতিক উন্নয়নের চাকা আটকে যাওয়া। বেশ, উন্নয়নের চাকা আটকে যাবে অর্থনীতিবিদ বলছেন। আমি একটু সুমনদার কাছে যাব। সুমন বাবু, সত্যি বিজেপি বলছে যে বিরোধীরা, এই যে আমরা গণতন্ত্রে দেখি যে বিরোধীদের স্বরের একটা কোথাও দাম দেওয়া হয়, কারণ এটাই গণতন্ত্র, সবসময় বিরোধীদের বক্তব্যকেও স্থান দেওয়া হয়, কিন্তু সমস্ত বিরোধিতাকে উপেক্ষা করে একটা বিল আইনে পরিণত হয়ে গেল, এবং বিজেপি তাহলে কি সঠিক কথা বলছেন? না, এটা খুব সুন্দর করে দেবাশিস বাবু বলেছেন। এটা একবারে মানে সঠিক সত্য কথা যে সত্যিই ভারতবর্ষের অর্থনীতির মধ্যে যে মানে ধরুন মানে ওয়েলথের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব যে উন্নত হয়েছে তা নয়। আমি একটা উদাহরণ দিতে চাই। 1947-এ আমরা স্বাধীন হয়েছিলাম, আর খাদ্য সুরক্ষা আইন 2008 সালে আনা হলো। এটা কতটা সাফল্য আমি জানি না, ব্যর্থতাটা বোধহয় অনেক বেশি। মানে ধরুন স্বাধীনতার 53 বছর পরে, 53 আর 8 61 বছর পরে খাদ্য সুরক্ষা করা আইন আনা মানে যে আমরা যে খাদ্য সুরক্ষাটা এখনো মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি, সেটাই পরিষ্কার হয়ে যাওয়া। কিন্তু যে কন্ট্রাডিকশনের রাজনীতির কথা একটু আগে বিজেপি প্রতিনিধি বলছিলেন, বিজেপির গোটা রাজনীতিটাই তো কন্ট্রাডিকশন পলিটিক্স, মানে পলিটিক্স অফ কন্ট্রাডিকশন। যেটাই তারা ক্ষমতায় না থাকাকালীন বিরোধিতা করেছে সেটাতেই তারা সহমত হয়েছে। যে জিএসটি নিয়ে দিনের পর দিন তারা পার্লামেন্ট অচল করে রেখেছে, মাননীয় প্রধানমন্ত্রী তখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন, তিনি যেভাবে জিএসটির বিরোধিতা করেছেন তার বিভিন্ন ফুটেজ রয়েছে, বিভিন্নভাবে সেগুলো বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাবেন। তাহলে সেই জিএসটি তারা তড়িঘড়ি লাগু করলেন। এবং এই যে কৃষি সংস্কার বিল, সেই কৃষি সংস্কার বিলে তো আমি একটু আগে বললাম যে এমএসপি নিয়ে তার নিজের যে দাবি, সেই দাবিটাকে কি নিজে পূরণ করলেন না। 2011 সালে যেটা বলেছিলেন, 2020 সালে সেটা পূরণ হলো না। এখন মূল যে সমস্যার জায়গা,
সেটা হচ্ছে যে আমি কৃষকদের কিভাবে দেখব। একটু আগে মানবেন্দ্র বাবু একটু আগে বলছিলেন না, পশ্চিমবঙ্গের কথা বারবার ধরে বলছিলেন 10 টাকা কেন 40 টাকায় বিক্রি হচ্ছে আলু। তা আমি একটু মনে করিয়ে দিতে চাই যে 2014 সালে ক্ষমতায় এসে 2022 সালে ভারতবর্ষের কৃষকদের আয় দ্বিগুণ করবেন এ কথা বলেছেন। আদৌ হবে না এটা, কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে। 2011 সালে পশ্চিমবঙ্গের কৃষকের বার্ষিক আয় ছিল 91,000 টাকা, সেটা কিন্তু 2017-18 সালে এসে 2,91,000 টাকা হয়েছে, অর্থাৎ প্রায় 3 গুণেরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। পশ্চিমবঙ্গে কোনো কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেনি 2019 সালে, এটা অন্তত লিখিতভাবে কেন্দ্রীয় সরকার স্বীকার করেছেন। পশ্চিমবঙ্গে আমি বলছি, এই কারণে বলছি যে পশ্চিমবঙ্গ একটা রোল মডেল হতে পারে, যে এই যে ধরুন এই যে উমপুন, এই উমপুনের সময় আমরা 1 লক্ষ কোটি টাকার দাবি আমরা কেন্দ্রের কাছে করেছিলাম ক্ষতিপূরণ বাবদ, এলো হচ্ছে 1000 কোটি টাকা। আপনি ভেবে দেখুন যে সেই সময় রাজ্য সরকারের তরফে কৃষকদের জন্য যে বিমা, সেই বিমার জন্য বিনা পয়সায় বিমা, এখানে কৃষকদের কোনো কন্ট্রিবিউশন নেই, রাজ্য সরকারই তাদের হয়ে বিমা করে দিয়েছে। সেই বিমার 320 কোটি টাকা এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া তাদের কাছে এটা বিবেচনাধীন রয়েছে, অর্থাৎ আগামী দিনে অনেকে পেয়ে গেছেন এবং আগামী দিনে বাকি যারা আছেন তারা তাদের ক্ষতিপূরণের অর্থটা পাবেন। আমি বলছি যে সার্বিকভাবে কৃষকদের রক্ষা করতে গেলে কৃষকদের হাতে অর্থ তুলে দিতে হবে। আমরা তো বারবার ধরে দেখেছি যে এই যে ধরুন গোটা এই করোনা পরিপ্রেক্ষিতে বারবার অর্থনীতিবিদরা, দেবাশিস বাবু আরো ভালো করে বলতে পারবেন, সেটা হচ্ছে যে বারবার অর্থনীতিবিদরা বলছিলেন যে ভারতবর্ষের যারা পেশা হারাচ্ছেন বা যারা দরিদ্র মানুষ তাদের হাতে 7 থেকে 7,500 টাকা অন্তত 3 মাস তুলে দেওয়া হোক। তাই যে 20 লক্ষ কোটি টাকার এত বড় একটা প্যাকেজ ঘোষিত হলো, সেই প্যাকেজে কোথাও কিন্তু ক্যাশ টাকা দেওয়ার কথা বলা নেই, সব জায়গায় ঋণ করার কথা বলছে। আপনি ভেবে দেখুন যে কৃষকরা অর্থনৈতিক দুরবস্থার মধ্যে রয়েছে, তারা কি আদৌ ঋণ করে তারা কিন্তু সমস্যা মুক্ত হতে পারবেন? একেবারে গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ সরকার, কেন্দ্রীয় সরকার কোনোভাবেই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তবে আজকে আর বেশি সময় নেই, আমরা একবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, একটু সমুদার কাছে যাব। সমুদা, শুধুমাত্র বিরোধিতা করার জন্যই বিরোধিতা কি করছে কংগ্রেস, নাকি এই যে বিজেপির আগে দীর্ঘ কংগ্রেসের জামানা, সেখানেও কিন্তু কতগুলো প্রশ্ন এসছে যে কৃষকের হয়ে কংগ্রেস কি করেছে কেন্দ্রীয় সরকারে থেকে? আমি প্রথমে একটা কথা বলি যে উনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো এতটাই ভিত্তিহীন যে আপনারা জানেন যে ভারতবর্ষের প্রথম মানে যেসব সংবিধান সংশোধন হয়েছিল, একটু তাড়াতাড়ি বলতে হবে। সংবিধান সংশোধন হয়েছিল প্রথম সেটা হয়েছিল যে জমিদারি প্রথা বিলোপ হয় এবং কৃষকরা জমির মালিক হয়। আস্তে আস্তে টমাস পিকেটির একটা কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, তিনি বলছেন ইন্ডিয়া ইজ মাইগ্রেটিং টুয়ার্ডস দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, কর্পোরেটদের দ্বারা গ্রাস হতে চলেছে। ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে ফার্ম প্রোডাকশন সেটার কন্ট্রোল দিতে চাইছে পুঁজিপতিরা। ব্যক্তি মালিকানা এমন পর্যায়ে যাবে যে আপনি দেখতে পাবেন যে ফার্ম প্রডিউসার যারা, তাদের বার্গেনিং রাইট ধীরে ধীরে কমে যাবে। ফার্ম প্রডিউসারের বার্গেনিং রাইট কমে গেলে কী হবে? পারচেজিং ক্যাপাসিটি কমবে, ফলে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনেট হবে আপনার ইনকাম গ্রুপে। আপনি যেখানে গিয়ে দেখবেন ভারতের অর্থনীতির 80% যেখানে কন্ট্রোল করে ভারতবর্ষের গ্রাম, সেই গ্রামের বার্গেনিং পাওয়ার ক্যাপাসিটি, পারচেজিং ক্যাপাসিটি সবটাই নেমে যাবে। তাহলে যারা আজকে যে জুমলাবাজি করছিলেন না, 5 ট্রিলিয়ন ইকোনমি, যারা এখন জিডিপিটাকে -23% গ্রোথে নামিয়ে দিয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা যদি কৃষক দরদি সত্যিই হন তাহলে একবার বলুন যে কেন এই যে 40,000 মান্ডিটাকে আপনারা তুলে দিলেন, যাতে কৃষকদের বার্গেনিং রাইটটা একটা আদানি বা আম্বানিরা যদি তাদের প্রডিউস জিনিসের দাম নির্ধারণ করতে পারে, হোয়াই নট দ্য ফার্মার? সেখানে কেন ডিপেন্ড করতে হবে পুঁজিপতিদের উপরে, যারা বৃহৎ পুঁজিপতি? তার মানে এটা ঠিক হলো যে আপনি যারা হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গা নেই, কিছু ফোড়ে পুঁজিপতি মিডলম্যান আছে। তার মানে কি আপনি আদানি আম্বানিদের কি বড় ফোড়ে তৈরি করলেন ভারতবর্ষে? তারা বড় ফোড়ে তৈরি হলো। এই যে আমরা একটা সময়, আপনার মনে আছে, জাস্ট একটা ক্লোজ করি, যেটা বিটি ব্রিঞ্জেলস নিয়ে আমরা একটা সময় আন্দোলন করেছিলাম। আমরা ভারতবর্ষের আজকে একবার বলেনি, ভারতবর্ষে এই মুহূর্তে আপনি লেখেননি তো, আইনে তো কোথাও নেই। আরে ভুল করছেন, আইনে কোথাও লেখা নেই। এই বিতর্ক মানুষকে বিভ্রান্ত করবেন না, দয়া করে বিভ্রান্ত করবেন না, দয়া করে বিতর্ক চলতে থাকবে। আমরা আবারও আগামী কোনো একটা দিন এই বিতর্ক নিয়ে আবারও মুখোমুখি হব এবং তুলে ধরার চেষ্টা করব আলোচনা এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে। ফলে আজ যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে দর্শক বন্ধুরা ছিলেন আমাদের সঙ্গে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।